difficulty is not with regard to the ultimate. Our difficulty is with regard to the beginning. সংবিধান সদনের সেন্ট্রাল হল ভারতের ইতিহাসে একটি বিশেষ স্থান রাখে। এখানে 1947 সালের 14 থেকে 15 অগস্টের মধ্যরাতে গণপরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই হলটি আধুনিক ভারত গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের মৌলিক আইন হিসেবে ভারতীয় সংবিধান, যেটা হল বিশ্বের যে কোনো সার্বভৌম জাতির দীর্ঘতম সংবিধান, সেই তার দেয়ালের মধ্যে প্রণীত হয়েছিল। মূলত কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্যের কাউন্সিলের জন্য গ্রন্থাগার হিসেবে পরিবেশন করা এটি 1946 সালে গণপরিষদ হলে রূপান্তরিত হয়েছিল। ভারতের সংবিধান 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে গঠিত একটি গণপরিষদ দ্বারা প্রণীত হয়েছিল। 1945 সালের সেপ্টেম্বরে ব্রিটেনের নতুন লেবার গভর্নমেন্ট এই জাতীয় সমাবেশের পরিকল্পনার ঘোষণা করেছিল। এটি করার জন্যে 1946 সালের মার্চ মাসে পাঠানো ক্যাবিনেট মিশন একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কংগ্রেস একটি অখণ্ড ভারত চেয়েছিল, কিন্তু মুসলিম লীগ একটি পৃথক পাকিস্তান চেয়েছিল। সিমলা সম্মেলনে ব্যর্থ আলোচনার পর মিশন তার নিজস্ব সমাধান হিসেবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা প্রস্তাব করে। ক্যাবিনেট মিশনের সুপারিশ অনুযায়ী গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভার পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। প্রাথমিকভাবে গণপরিষদে 389 সদস্য ছিল, কিন্তু বিভাজনের পরে এই সংখ্যা 299 নেমে আসে। বিভাজনের পরে 299 অ্যাসেম্বলি সদস্যর মধ্যে 229 জন সরকারি প্রদেশ থেকে এবং 70 জন প্রিন্সলি স্টেটস থেকে ছিলেন। মাউন্টব্যাটেনের পরিকল্পনার অধীনে জুনের 3 তারিখ 1947 বিভাজনের পরে পাকিস্তানের জন্য একটি পৃথক গণপরিষদ প্রতিষ্ঠিত হয় এবং কিছু প্রদেশের প্রতিনিধিরা ভারতীয় পরিষদ ছেড়ে চলে যায়। 1947 সালের ডিসেম্বর পর্যন্ত অ্যাসেম্বলির 299 সদস্য ছিল। 229 সদস্য 12টি ভারতীয় প্রদেশ থেকে নির্বাচিত হয়েছিল এবং 70 জন সদস্য 29টি রাজ্য থেকে মনোনীত ছিল। 12টি প্রদেশের মধ্যে ছিল মাদ্রাস, বম্বে, পশ্চিমবঙ্গ, ইউনাইটেড প্রদেশ, পূর্ব পাঞ্জাব, বিহার, সিপিআর বেরার, আসাম, উড়িষ্যা, দিল্লি, আজমের মেরওয়ারা, কুর্গ। গণপরিষদ হিন্দু, খ্রিস্টান, পার্সি, শিখ এবং মুসলিম সহ সমস্ত প্রধান ধর্ম সম্প্রদায়ের সদস্য নিয়ে গঠিত হয়েছিল। উল্লেখযোগ্য প্রতিনিধিদের মধ্যে ফ্র্যাঙ্ক অ্যান্থনি, মিনু মাসানি, জি গুরমুখ সিং এবং মৌলানা আবুল কালাম আজাদ অন্তর্ভুক্ত ছিলেন। সেই সময়ের জন্যে একটি প্রগতিশীল পদক্ষেপে অ্যাসেম্বলিতে 15 জন মহিলাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি একটি উল্লেখযোগ্য কৃতিত্ব। ভোটাধিকার থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী আইন প্রণয়ন সংস্থাগুলিতে খুব কমই অংশ ছিল মহিলাদের। বিশিষ্ট মহিলা সদস্যের মধ্যে ছিলেন হংসা মেহতা, রাজকুমারী অমৃত কৌর এবং দক্ষয়ানী বেলায়ুধন। সমাবেশটি আদর্শগতভাবেও বৈচিত্র্যময় ছিল, যেমন কেটি সাহা, শ্যামাপ্রসাদ মুখার্জি, ঠাকুরদাস ভার্গব, কে এম মুন্সি এবং পণ্ডিত মুকুট বিহারী ভার্গব এরা আলোচনায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন।
9 ডিসেম্বর 1946 তারিখে ভারতের সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদ প্রথমবার নিউ দিল্লির সেন্ট্রাল হলে একত্র হয়। অনুষ্ঠানের জন্য মার্জিতভাবে সজ্জিত চেম্বারটি সেই দিন একটি নতুন রূপ নিয়েছিল। উঁচু সিলিং এবং দেয়াল থেকে ঝুলন্ত উজ্জ্বল প্রদীপের একটি নক্ষত্রমণ্ডলে রচনা হয়েছিল। অভিভূত এবং উচ্ছ্বসিত সদস্যরা রাষ্ট্রপতির ডায়াসের দিকে মুখ করে অর্ধবৃত্তাকার সারিতে বসেছিলেন। ডেস্কগুলি, যে বৈদ্যুতিকভাবে উষ্ণ হতে পারে, ঢালু সবুজ গালিচা বিছানো টেরেসগুলিতে স্থাপন করা হয়েছিল। যারা সামনের সারিকে সাজিয়েছিলেন তাদের মধ্যে প্রমুখ ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, সরদার বল্লভভাই পটেল, আচার্য জে.বি. কৃপলানি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর সরোজিনী নাইডু। সকাল 11টায় আচার্য কৃপলানি বিধানসভার অস্থায়ী চেয়ারম্যান ডক্টর সচ্চিদানন্দ সিনহার পরিচয় দিয়ে উদ্বোধনী অধিবেশন শুরু করেছিলেন। প্রশংসার মাঝে চেয়ারে বসা ডক্টর সিনহা বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত শুভেচ্ছা বার্তা পড়ে শোনান। চেয়ারম্যানের উদ্বোধনী ভাষণ এবং একজন ডেপুটি চেয়ারম্যানের মনোনয়নের পরে সদস্যদের আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয়পত্র উপস্থাপন করতে অনুরোধ করা হয়। উপস্থিত 207 জন সদস্য তাদের পরিচয়পত্র জমা দেওয়ার এবং রেজিস্টারে স্বাক্ষর করার পর প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। গণপরিষদের দ্বিতীয় সভা 11 ডিসেম্বর 1946-এ হয়েছিল, যেখানে বিধানসভা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে এর সভাপতি, এইচ.সি. মুখার্জিকে এর ভাইস চেয়ারম্যান এবং বি.এন. রাওকে সাংবিধানিক আইনি উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়। তৃতীয় বৈঠকে 13 ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদ আনুষ্ঠানিকভাবে ভারতের সংবিধান প্রণয়নের কাজ শুরু করে। এই দিনে উদ্দেশ্য প্রস্তাব প্রবর্তিত হয়েছিল, যার লক্ষ্য ছিল ভারতকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা এবং এর ভবিষ্যৎ পরিচালনা করার জন্যে একটি সংবিধান তৈরি করা। রেজলিউশনটি গণপরিষদের কাজ পরিচালনার জন্য সাধারণ নীতিগুলোর প্রতিষ্ঠা করেছিল। পরবর্তীকালে 22 জানুয়ারি 1947 তারিখে গণপরিষদ সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটিকে অনুমোদন করে। আনুষ্ঠানিকভাবে এটিকে সংবিধানের প্রস্তাবনা হিসেবে গ্রহণ করে, এর মূল নীতিগুলোকে মূর্ত করে। জবলপুরে বেওহার রাম মনোহর সিনহা ভারতের সংবিধানের অন্যান্য পৃষ্ঠাগুলির সাথে প্রস্তাবনার পৃষ্ঠাটি ডিজাইন করেছিলেন। 17 অক্টোবর 1949-এ হওয়া বিতর্কে গণপরিষদ ভারতের নাম এবং ঈশ্বর এবং গান্ধীর উল্লেখ অন্তর্ভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিল। ধর্মনিরপেক্ষ শব্দটি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও ছিল, বিশেষ করে প্রফেসর কে.টি. শাহ থেকে 1948 সালের নভেম্বরে। তবে ডক্টর বি.আর. আম্বেদকর এটি প্রত্যাখ্যান করেছিলেন, যুক্তি দিয়ে যে সংবিধান ইতিমধ্যেই ধর্মের ভিত্তিতে বৈষম্যহীনতা এবং সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নিশ্চয়তা দিয়েছে। আম্বেদকর সমাজবাদী শব্দটি অন্তর্ভুক্ত করারও বিরোধ করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে ভারতের জন্যে সমাজের ধরন নির্ধারণ করা সংবিধানের জন্য অগণতান্ত্রিক হবে। শেষ পর্যন্ত অ্যাসেম্বলি ভবিষ্যৎ সংশোধনের অনুমতি দেওয়ার সময় তার মূল দৃষ্টিভঙ্গি বজায় রেখে ড্রাফট কমিটির খসড়া হিসেবে প্রস্তাবনাটি গ্রহণ করে। প্রস্তাবনাটি পরবর্তীতে 1976 সালের 42তম সংশোধনী আইন দ্বারা সংশোধন করা হয়, যা ইতিহাসের একটি উল্লেখযোগ্য মুহূর্ত চিহ্নিত করে, কারণ এটি প্রথমবারের মতো একটি সংশোধনী প্রত্যক্ষ করেছিল। সংশোধনীটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র শব্দটি প্রবর্তন করে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিস্থাপনা করেছিল এবং জাতির ঐক্য পরিবর্তিত করে জাতির ঐক্য ও অখণ্ডতা করেছিল। যেমনকি 1973 সালে কেশবানন্দ ভারতী জাজমেন্টে স্পষ্টভাবে মতামত দেওয়া হয়েছিল, যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল
যে প্রস্তাবনা সংশোধন করা যেতে পারে, তবে এটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন না করে। ১৩টি বিচারপতির বেঞ্চ প্রস্তাবনাটিকে সংবিধানের অংশ বলে ঘোষণা করেছিল, যদিও এটি সর্বোচ্চ কর্তৃত্ব ধারণ করে না। এটি আইন এবং সাংবিধানিক বিধানগুলির ব্যাখ্যা করার জন্য একটি নির্দেশক নীতি হিসেবে কাজ করে। ১৯৪৭-এর ২২শে জুলাই তারিখে জাতীয় পতাকা বর্তমান আকারে গৃহীত হয়। গণপরিষদের প্রথম অধিবেশনের পর সংবিধানের বিভিন্ন দিক পরীক্ষা করার জন্যে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়েছিল। ড্রাফট কমিটি দ্বারা তৈরি খসড়া সংবিধানের ওপর কেন্দ্রিত হয় বেশিরভাগ আলোচনা। সদস্যরা আগে থেকেই চেয়ারম্যানের কাছে সংশোধনী প্রস্তাব করেছিলেন, যা পরে বিতর্কিত হয় এবং সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয় বা প্রত্যাখ্যান করা হয়। সংবিধান প্রণয়নের বিভিন্ন দিক তদারকি করার জন্য বিধানসভা ১৩টি কমিটি গঠন করে, যার মধ্যে ৮টি বড় কমিটি এবং ৫টি ছোট কমিটি গঠিত হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ড. বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ড্রাফট কমিটি এবং প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, মৌলিক অধিকার, সংখ্যালঘু এবং উপজাতি ও বহিষ্কৃত এলাকার উপদেষ্টা কমিটি, যেটাতে অংশীভূত মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি এবং সংখ্যালঘু অধিকার সংক্রান্ত সাব কমিটি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াস and Assam excluded and partially excluded areas subcommittee, excluded and partially excluded areas subcommittee, নিয়ম নীতি কমিটি এবং ড. রাজেন্দ্র প্রসাদের নেতৃত্বে স্টিয়ারিং কমিটি। কমিটিগুলি ১৯৪৭ সালের এপ্রিল থেকে অগস্টের মধ্যে গণপরিষদে তাদের রিপোর্ট পেশ করে। এই সময় পরিষদ সুপারিশগুলো নিয়ে বিতর্ক করে। এই আলোচনাগুলি ১৯৪৭ সালের ৩০শে অগস্টে শেষ হয়েছিল। ২৯ অগস্ট ১৯৪৭-এ সত্যনারায়ণ সিনহা বিধানসভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে অ্যাসেম্বলি অফিসে প্রস্তুত ভারতের খসড়া সংবিধানের পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ দেওয়ার জন্য একটি ড্রাফট কমিটি নিয়োগের জন্য গণপরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেন। ড্রাফট কমিটিতে উল্লেখযোগ্য সদস্য যেমন বি.আর. আম্বেদকর, ড. কে.এম. মুন্সি, মুহাম্মদ সাদুল্লাহ, আলাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন. গোপালাস্বামী আয়েঙ্গার, ডি.পি. খেতান এবং বি.এল. মিত্তর। গণপরিষদের বিভিন্ন কমিটির প্রতিবেদন ও আলোচনার ভিত্তিতে বি.এন. রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ১৯৪৭ সালের অক্টোবরের মধ্যে একটি খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ড্রাফট কমিটিকে জমা দেন। ১৯৪৭ সালের ৩০শে অগস্টে যখন ড্রাফট কমিটির প্রথম বৈঠক হয়, তখন বি.আর. আম্বেদকর চেয়ারম্যান নির্বাচিত হন। তার নেতৃত্বে কমিটি ৪০ দিনেরও বেশি সময় ধরে নিবিড়ভাবে কাজ করেছিল, যার ফলে ১৯৪৮ সালের ফেব্রুয়ারিতে প্রথম খসড়া সংবিধান প্রকাশিত হয়েছিল, যা জনসাধারণের আলোচনার জন্য ভাগ করা হয়েছিল। ২১শে ফেব্রুয়ারি ১৯৪৮ তারিখে ড্রাফট কমিটি গণপরিষদের সভাপতির কাছে খসড়াটি জমা দেয়। ১৯৪৭ সালের অক্টোবর থেকে ১৯৪৮ সালের ফেব্রুয়ারির মধ্যে কমিটি সতর্কতার সাথে পর্যালোচনা করে বি.এন. রাওয়ের খসড়া, যার ফলে হয় ভারতের খসড়া সংবিধান ১৯৪৮। এই নথিতে ৩১৫টি অনুচ্ছেদ ছিল, ১৮টি অংশ এবং ৮টি তফসিল জুড়ে বিস্তৃত সরকারি কাঠামো, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং এটা নাগরিকদের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সম্বোধন করে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে এই খসড়া ছিল ভারতীয় সংবিধানের প্রথম সর্বজনীনভাবে উপলব্ধ নীল নকশা। এটি অ্যাসেম্বলি সদস্য, প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় মন্ত্রণালয়, আদালত এবং জনসাধারণের মধ্যে প্রতিক্রিয়ার জন্যে ব্যাপকভাবে বিতরণ করা হয়েছিল।
মন্তব্য পাওয়ার পর কমিটি 1948 সালের মার্চ ও অক্টোবরে সংশোধনী আনে। নভেম্বরের 4 তারিখ 1948 সালে বি.আর. আম্বেদকর খসড়া সংবিধানটি গণপরিষদে উপস্থাপন করেন, একটি যুগান্তকারী বক্তৃতা প্রদান করেন যেখানে তিনি খসড়াটির একটি ওভারভিউ প্রদান করেন এবং উঠতি বিতর্কর সমাধান করেন। I propose to make this appeal. Let us leave aside slogans. Let us leave aside words which frighten people. Let us even make concession to the prejudices of our opponents. Bring them in so that they may willingly join with us on marching upon that road, which, as I said, if we walk long enough, must necessarily lead us to unity. 15 নভেম্বর 1948-এ গণপরিষদ খসড়া সংবিধানের একটি বিশদ পরীক্ষা শুরু করে, প্রতিটি প্রবন্ধ নিয়ে বিতর্ক করে এবং উভয় সদস্য এবং ড্রাফট কমিটির কাছ থেকে অসংখ্য সংশোধনী বিবেচনা করে। এই গভীরতর ধারা ধারা দফা পর্যালোচনা 17 অক্টোবর 1949 পর্যন্ত অব্যাহত ছিল, যার মধ্যে ব্যাপক বিতর্ক এবং নির্দিষ্ট বিধান সংশোধন বা অপসারণের ঘন ঘন প্রস্তাব রয়েছে, যদিও এই সংশোধনীর অধিকাংশই প্রত্যাখ্যান করা হয়েছিল। That this Constituent Assembly, although it is a British creation for the time being, but once it comes into existence, it has the power, if it has the will, to assert its right and to do what is best and proper for the good of the people of India, irrespective of caste, creed or community. বিতর্ক শেষ করার পর ড্রাফট কমিটি বিধানসভার সিদ্ধান্তের ভিত্তিতে সংবিধান সংশোধন করে। এই পুনর্বিবেচনায় নিবন্ধগুলি পুনঃসংখ্যাকরণ, ছোটখাটো ভাষা সমন্বয় করা এবং ধারাগুলি যোগ করা বা অপসারণের মতো কাজগুলি অন্তর্ভুক্ত ছিল। সংশোধিত খসড়া সংবিধানটি 3 নভেম্বর 1949 তারিখে গণপরিষদের রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছিল এবং 14 নভেম্বর 1949-এ সংসদে পেশ করা হয়েছিল। খসড়া সংবিধানের তৃতীয় পাঠের সময়, যে 17 নভেম্বর 1949-এ শুরু হয়েছিল, সেখানে কয়েকটি উল্লেখযোগ্য বিতর্ক ছিল এবং বেশিরভাগ আলোচনায় সংবিধান সম্পর্কে সাধারণ মন্তব্যগুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। কিছু সদস্য চূড়ান্ত সংস্করণে সন্তুষ্টি প্রকাশ করলেও অন্যরা উদ্বেগ প্রকাশ করেন। তার প্রতিক্রিয়ায় ডক্টর বি.আর. আম্বেদকর, গণপরিষদ, ড্রাফট কমিটি এবং বি.এন. রাওয়ের মতো মূল অবদানকারীদের ধন্যবাদ জানান এবং এস.এন. মুখার্জিকে, যে ছিলেন চিফ ড্রাফটসম্যান। 9 দিনের তীব্র আলোচনার পর 1949 সালের 26 নভেম্বর বিধানসভা খসড়া সংবিধান পাস করে। দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হয়। গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান গৃহীত হওয়ার আগে তার বক্তৃতায় মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিধানসভায় তার শেষ বক্তৃতায় গণপরিষদের কাজের ব্যয়ের পরিমাণ হিসেবে 63,96,729 টাকার একটি অঙ্ক দেন। All that we need, all that we require is honesty of purpose, firmness of determination, a desire to understand each other's viewpoint, a resolve that we shall do justice. গণপরিষদের সদস্যরা 24 জানুয়ারি 1950 তারিখে সংবিধানে স্বাক্ষর করেন। মোট 284 জন সদস্য ঐতিহাসিক দলিল দিতে তাদের স্বাক্ষর যুক্ত করেন। সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1949 সালে আর গণপরিষদের সমাপ্তি চিহ্নিত করে এবং 1952 সালে নতুন সংসদ গঠিত না হওয়া পর্যন্ত এটি ভারতের অস্থায়ী সংসদে রূপান্তরিত হয়। উল্লেখযোগ্যভাবে 1948 সালের এপ্রিলে গণপরিষদে নির্বাচিত শিরোমণি আকালি দলের সদস্য সরদার হুকম সিং খসড়ায় স্বাক্ষর না করার সিদ্ধান্ত নেন।
তিনি অনুভব করেছিলেন যে এটি শিখ সম্প্রদায়ের পরিচয় এবং অধিকারকে যথাযথভাবে সম্বোধন করে না। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী পূর্ণিমা ব্যানার্জির জাতীয় সঙ্গীত গেয়ে ঐতিহাসিক অধিবেশন শেষ হয়। সংবিধানের বিধানসভার অনুমোদন উচ্চস্বরে উল্লাস, ডেস্ক থাম্পিং এবং বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় স্লোগানের সাথে মিলিত হয়েছিল। উল্লেখ্য যে খসড়া অনুচ্ছেদ ৩০৬A পরে ৩৭০ অনুচ্ছেদ ১৯৪৮ সালের খসড়া সংবিধানের অংশ ছিল না, কিন্তু ১৭ অক্টোবর ১৯৪৯ তারিখে গণপরিষদে পেশ ও আলোচনা করা হয়েছিল। এতে উল্লেখ করা হয় যে ভারতীয় সংবিধান জম্মু ও কাশ্মীরের ওপর ভিত্তি করে প্রযোজ্য হবে। যোগদানের উপকরণ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন জম্মু অ্যান্ড কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসন প্রদান করে এবং একটি রাষ্ট্র নির্দিষ্ট সংবিধানের অনুমতি দেয়। এই বিশেষ মর্যাদা অন্যান্য রাজ্যের তুলনায় বৈষম্যমূলক ছিল এমন উদ্বেগ সত্ত্বেও গণপরিষদ সংশোধন ছাড়াই ড্রাফট ধারা ৩০৬A গৃহীত করেছিল। সংসদে থাকাকালীন শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ৩৭০ ধারার প্রবল বিরোধী ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে অনশন শুরু করেছিলেন। ৬ আগস্ট ২০১৯-এ সংসদের উভয় কক্ষর সুপারিশের পর রাষ্ট্রপতির আদেশ দ্বারা ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। संविधान के अनुच्छेद 370(3) के अंतर्गत घोषणा भारत के संविधान के अनुच्छेद 370 के खंड 1 के साथ पठित अनुच्छेद 370 के खंड 3 द्वारा प्रदत्त शक्तियों का प्रयोग करते हुए राष्ट्रपति संसद की सिफारिश पर यह घोषणा करते हैं कि वह दिनांक जिस दिन भारत के राष्ट्रपति द्वारा इस घोषणा पर हस्ताक्षर किए जाएंगे और इसको सरकारी गजट के रूप में प्रकाशित किया जाएगा, उस दिन से उक्त अनुच्छेद 370 के सभी खंड लागू नहीं होंगे। ২৪ জানুয়ারি ১৯৫০ তারিখে ড রাজেন্দ্র প্রসাদ সংবিধান অনুসারে একটি বিশেষ অধিবেশনে ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। ভারত আনুষ্ঠানিকভাবে ২৬ জানুয়ারি ১৯৫০ তারিখে একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। শেষ গভর্নর জেনারেল সি রাজাগোপালাচারী দ্বারা পাঠ করা একটি ঘোষণার মাধ্যমে ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। এটি ছিল রাষ্ট্রের জন্যে একটি গুরুত্বপূর্ণ ও গর্বের দিন। ভারতের মূল সংবিধান বেওহার রাম মনোহর সিনহা এবং নন্দলাল বোসের মতো শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সুন্দর হাতের লেখা এবং সজ্জিত এই সংবিধান ১৬৫ দিনের ১১টি অধিবেশন সহ প্রায় ৩ বছরের কাজ করার পরে সম্পন্ন হয়েছিল। এই সময়ের মধ্যে ৫৩,০০০-এরও বেশি দর্শনার্থী বিধানসভার কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। ভারতীয় সংবিধান বিশ্বব্যাপী দীর্ঘতম এবং সবচেয়ে ব্যাপক লিখিত সংবিধানগুলির মধ্যে একটি হিসাবে বিখ্যাত। এটি মৌলিক নীতি, সরকারি কাঠামো এবং নাগরিকদের অধিকার ও কর্তব্যের রূপরেখা দেয়।